গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি লীলা মজুমদারের লেখা নেপোর বই। আজ প্রথম পর্ব। এটা কিন্তু সত্যিকার নেপোর বই নয়। আসল বইটিকে নেপো নিয়ে চলে গিয়েছিল। পরে যখন পাওয়া গেল, দুমড়োনো মুচড়োনো, আঁচড়ানো কামড়ানো, খিমচোনো, কাদা মাখা, কালো কালো থাবার দাগ লাগা, কোনো কাজেই লাগে না। কিচ্ছু পড়া যায় না, মাঝে মাঝে খোবলানো ছ্যাদা। ভাগ্যিস তাতে কিছু লেখা ছিল না, নইলে হয়েছিল আর কি। শুধু মলারটাই ভালো ছিল, আর তাই দিয়েই গুপি এই বালি কাগজের খাতাটাকে বাঁধিয়ে দিয়েছে। হলদে মলাট, তার উপর বেগনি কালি দিয়ে লেখা নেপোর বই। নইলে নেপো এমন কিছু সৎ বেড়াল নয় যে ওর নামে বইয়ের নাম রাখব। সৎ হলে আর ওর ল্যাজটা, সে কথা যাকগে। মোট কথা ভোজুদা বলেছিলেন বইয়ের নাম রাখতে পানু পুরাণ। আমার নাম পানু, আমার বয়স 12। 7 মাস আগে বাস থেকে পড়ে গিয়ে আমার শিরদাঁড়ার হাড় জখম হয়েছিল। সেই থেকে আমি হাঁটতে পারি না, তবে একটু একটু করে গায়ে জোর পাচ্ছি। আর ডাক্তারবাবু বলেন আমি নাকি চেষ্টা করলেই হাঁটতে পারবো, কিন্তু আসলে তা পারি না। আমার একটা 2 চাকাওয়ালা ছোট গাড়ি আছে, দাদু করিয়ে দিয়েছেন। তাতে করে আমি বাড়িময় ঘুরে বেড়াই। তাতে বসেই আমি আমাদের 3 তলার ফ্ল্যাটের প্রত্যেকটি জানালা দিয়ে রাস্তা দেখি। তা যদি না দেখতাম তাহলে আর এই বই লিখবার দরকারই হতো না, কিচ্ছু টেরই পেতাম না। বেশিরভাগ সময় আমি নিজের ঘরে থাকি আর নিজের জানলা দিয়ে দেখি। আমার ঘরে 2টো জানলা। একটার নিচে বাইরে কার্নিশের উপর লম্বা টিনের টবে বড় মাস্টার আমাকে গাছগাছলা করতে শিখিয়েছেন। অদ্ভুত চেহারার সব কাঁটা গাছ, কি সুন্দর ফুল ফোটে, অথচ রোদ লাগলেও মরে না, গরমের সময়ও শুকোয় না। রোজ ভোরে ঘুম থেকে উঠে গুনে 1 মগ জল দিতে হয়। অন্য জানলার নিচে ভোজুদার টব, তাতে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ফলাই। বড় মাস্টারের পোড়া বউ নাকি ওদের ছাদের কোণে জলের ট্যাঙ্কের পাশে গাছ গজায়। বেল, জুঁই, রজনীগন্ধা, কুমড়ো গাছে কুমড়ো হয়, মাটির হাড়ির তলা ফুটো করে তাতে পুঁই ডাঁটা হয়। বউকে নাকি কেউ চোখে দেখেনি, তবে দূর থেকে জানলা দিয়ে ওর ঘোমটা পরা মাথা দেখতে পাই। আগে নাকি বউ পরমা সুন্দরী ছিল, দূর থেকে লোকে তাকে দেখতে আসত। তারপর আধখানা মুখ পুড়ে কালি হলে আর কারো সামনে বেরোয় না। তাই নিয়ে বড় মাস্টার কত দুঃখ করেন, বলেন সংসারের সবই অসার। বড় মাস্টার প্রত্যেক রবিবার বিকেলে আমাকে গল্প বলতে আসেন। ওই সময় আমাদের বাড়ির সবাই বেড়াতে চলে যায়, খালি রামকানাই থাকে। সে আমাদের জন্যে চা আর মাছের কচুরি, মেটুলির ঘুগনি এইসব করে দেয়। 8টার সময় বাড়ির লোকেরা ফিরে এলে বড় মাস্টার বাড়ি যান। পাশেই বাড়ি, আসলে ছাপাখানা। আমাদের বাড়ির গলি দিয়ে মাপলে 8 ফুট তফাতে। একটা ঘোরানো লোহার সিঁড়ি ও বাড়ির 4 তলা থেকে পাকিয়ে পাকিয়ে 1 তলা অবধি নেমে গেছে। সেটা থেকে মাপলে আরও কাছে। গুপি বলে আমাদের ঘোরানো সিঁড়ি থেকে রং মিস্ত্রিদের একটা তক্তা ফেলে ও নাকি ওদের ঘোরানো সিঁড়িতে গিয়ে উঠতে পারে। তবে বড় মাস্টার থাকেন 5 তলার উপরে ছাদের কোণে 2টো ঘরে, ঘোরানো সিঁড়ি অত দূর উঠে না। বড় মাস্টার ছাপাখানার ভেতরের সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। ওইখানে উনি প্রুফ দেখেন, তাই ঘর পান। সন্ধেবেলার ছাপাখানার বড় সাহেবরা চলে গেলে তাদের গাড়ির শেডে মাস্টারের নাইট স্কুল বসে, তার জন্যে সামান্য মাইনে পান। কষ্টের সৃষ্টে দিন চলে, বড় মাস্টার বলেছেন। অথচ এককালে কি বড় লোক মিটাই না করেছেন, শুনে কষ্ট হয়। রবিবার ছাড়া রোজ সকালে ভোজুদা এসে আমাকে 3 ঘন্টা পড়ান, 8টা থেকে 11টা। ক্লাসের বই নিয়ে ঠেসে পড়ান। ইংরেজি, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোল, হিন্দি, স্বাস্থ্য, বিজ্ঞান, কি না জানেন ভোজুদা।
ছবি দেওয়া মোটা মোটা বই এনে আশ্চর্য সব ছবি দেখান। মরুভূমির বালিতে চাপা পড়া হেলিওপোলিসের রাস্তার প্রাচীনকালের রথের চাকার দাগ, আরও কত কি। ভোজুদা খুব ভালো, কিন্তু বেজায় কড়া। আমি তো বাড়িতে বসেই বার্ষিক পরীক্ষা পাশ করে উপরের ক্লাসে উঠেছি। এই বছর 7 জন নতুন নতুন ছেলে ভর্তি হয়েছে আমাদের ক্লাসে। তাদের কাউকে অবশ্যই এখনো দেখিনি। গুপির কাছে সব খবর পেয়েছি। গুপি আমার বন্ধু। প্রত্যেক রবিবার আর ছুটির দিনে সে আমাকে দেখতে আসে। বড় মাস্টারের গল্প শুনে। অদ্ভুত সব গল্প। ওর সত্যিকারের অভিজ্ঞতার কাহিনী। বর্মার গল্প, প্রশান্ত মহাসাগরে আশ্চর্য সব দ্বীপের গল্প, যার কথা কেউ জানে না। সমুদ্রের ঝড়ের গল্প, জাহাজ ডুবির গল্প, যুদ্ধের গল্প, ভয়ঙ্কর সব অগ্নিকাণ্ডের গল্প, উত্তর মেরু দক্ষিণ মেরুর কথা। মেক্সিকো, ব্রাজিল, কোথায় যাননি বড় মাস্টার ব্যবসার খাতিরে। তারপর বউ পুড়ল, মাস্টারের বাঁ ঠ্যাং কাটা গেল, ঘোরাঘুরিও ঘুচল। একদিন যে মানুষ লক্ষ লক্ষ টাকার কাজবার করত, আজ সে সামান্য কটা টাকার জন্য সরকারি ছাপাখানায় কপালে একজোড়া ম্যাগনিফাইং চশমা এঁটে প্রুফ দেখে আর সন্ধ্যাবেলা নাইট স্কুল চালায়। এই অবধি বলে পা ঠুকে বড় মাস্টার হেসে বললেন, তাতে কোনো দুঃখ নেই। একটু সময় পেলেই নিজের জীবনের সত্যিকারের অভিজ্ঞতাগুলো লিখে ফেলব। প্রকাশকেরা 2 পাতা পড়লেই লুফে নেবে। তখন আমার আবার লাখপতি হওয়ার ঠেকায় কে? তোকেও কিছু টাকা দেব। মাস্টারের বাঁ ঠ্যাং হাঁটুর নিচ থেকে কাটা, তার জায়গায় চামড়ার স্ট্র্যাপ আর বকলস দিয়ে একটা কাঠের ঠ্যাং আটা। দেখতে অনেকটা টেবিলের পায়ার মতো। মাঝে মাঝে গল্প বলতে বলতে বেশি হাত পা ছুঁড়লে সেটা ফস করে বেরিয়ে আসে। অনেক কষ্টে আবার পড়াতে হয়। আমরা সাহায্য করি, মাস্টার ঘেমে নিয়ে ওঠেন, নাকি বড্ড লাগে। অনেক দিন আগে নাকি প্রশান্ত মহাসাগরে বাকি পাটা হাঙরে খেয়েছিল। অনেক কষ্টে 2 মাইল সাঁতরে তবে প্রাণে বেঁচেছিলেন। তাও বাঁচতেন না। ভাগ্যক্রমে হঠাৎ শোঁ শোঁ করে সাইমুন ঝড় উঠল। 3 তলার সমান ঢেউ আছড়ে পড়তে লাগল। প্রাণের ভয়ে শিকার ছেড়ে হাঙর সমুদ্রের তলায় ডুব দিল। অবশ্যই ঠ্যাংটা সঙ্গে নিতে ভুলল না। বড় মাস্টার খোলামকুচির মতো ঢেউয়ের সঙ্গে উঠতে পড়তে লাগলেন। ভাগ্যিস একটা বড় তেল ট্যাঙ্কারের দয়ালু কাপ্তেন ঠিক সেই সময় তাকে দেখতে পেয়ে 50 মণ তেল ঢেলে ঢেউ শান্ত করে তাকে জাহাজে টেনে তুলেছিলেন। নইলে সে যাত্রা হয়ে গিয়েছিল আর কি। এই ঠ্যাংটা আসলে ওই জাহাজেরই রান্নাঘরের একটা ভাঙা টেবিলের পায়া। নাবিকদের দয়ার স্মৃতিচিহ্ন স্বরূপে মাস্টার ওটাকে এখনো রেখেছেন। নইলে ছাপাখানার বড় সাহেবের চিঠি নিয়ে গেলে সস্তায়, এমনকি হয়তো বিনি পয়সাতেই কত ভালো ভালো ঠ্যাং কিনতে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের কাঠামোর ওপর রবার দিয়ে প্লাস্টিক দিয়ে তৈরি। সত্যিকারের পা থেকে দেখতে কোনো তফাৎ নেই, বরং ঢের ভালো। আলপিন ফুটলেও টের পাওয়া যায় না। তবে এই টেবিলের পায়ের ঠ্যাংটাই বা মন্দ কি? বন্ধুদের দান। এই বলে বড় মাস্টার আমার যন্ত্রপাতির বাক্স থেকে লম্বা একটা পেরেক নিয়ে কেঠো পায়ের গোড়ালির কাছে হাতুড়ি দিয়ে ঠুকে নিলেন, নাকি বোলতায় গর্ত করেছিল। পরে মাস্টার কেঠো পায়ের গুলির কাছে ছোট একটা দেরাজ করে নেবেন। তাতে পয়সা কড়ি রাখবেন, কাকপক্ষীও টের পাবে না। যা পকেটমারের দাপট আজকাল। বড় মাস্টার চলে গেলে গুপি পকেট থেকে কাগজে মোড়া একটা মলাট ছেঁড়া বই বের করল। বইটার নাম পুষ্পক থেকে প্লেন। গুপির ছোট মামার বই, অনেক কষ্টে জোগাড় করা। আশ্চর্য সব বই আনে গুপি। মঙ্গলের মানুষ, বুধে বিপত্তি, চন্দ্রনাথের চন্দ্রযাত্রা, এইসব। একটা টাইম মেশিনের বই এনেছিল। ওই মেশিনে চেপে অতীতে ভবিষ্যতে যে সময়ে ইচ্ছে যাওয়া আসা করা যায়। পড়ে গায়ে কাঁটা দিয়েছিল। তাছাড়া কলের মানুষের গল্প আনে, তাদের রোবো বলে। এই সবই আমাদের ভালো লাগে। আমরা বড় হয়ে প্রথমেই চাঁদে যাব। গুপির ছোট মামা নাকি চাঁদে জমি কিনবেন।
সেখানে ছোট একটা বাড়ি করবেন, তাতে মেশিনে রান্না হবে। তাহলে তো আমাদের সেখানে গিয়ে কোনো অসুবিধেই হবে না। খালি তার আগে আমার পা দুটোকে সারিয়ে নিতে হবে। এদিকে ছোট মামা বিএসসি পাশ করে মহাকাশযান বানাতে শিখবেন। এখন থেকেই তার জন্য টিন, অ্যালুমিনিয়াম, রবার, বল্টু এইসব জমাচ্ছেন। এর মধ্যে আবার গুপির জন্মদিন করা গেল। আমার ঘরে ভজুদা আর বড় মাস্টার মশাইকে নেমন্তন্ন করা হলো। সেদিন ছিল রবিবার। আমাদের বাড়ির সবাই বিকেলে চা খাবার পর অন্যান্য রবিবারের মতো দাদুর বাড়ি চলে গেল। খুব ভালো চা হয়েছিল। কোকাকোলা, ছাঁচি পান, মাংসের সিঙাড়া, আলু নারকেলের ঘুগনি, আইসক্রিম। গুপিদের বাড়িতে কারো জন্মদিন হয় না। গুপির দাদু বলেন জন্মদিন করলেই নাকি লোকেরা মারা যায়। অথচ ওরা কারো জন্মদিন করেন না, তবু ওদের পূর্বপুরুষেরা কেউ বেঁচে নেই। তার মানে জন্মদিন না করলেও লোকেরা মরে। ভজুদার কাজকর্ম সেরে অনেক দেরি করে আসার কথা। প্রথমে গুপি এসেই চাঁদের যাত্রী বলে 2 টাকা দামের একটা চমৎকার বই আমার হাতে দিল। আমি ওই বইটা আর বালিশের তলা থেকে 2 টাকা নিয়ে গুপিকে দিলাম, ওর জন্মদিনের উপহার। প্রথম পাতায় লিখে দিলাম, চাঁদের যাত্রীকে জন্মদিনে চাঁদের যাত্রী দিলাম, ইতি চাঁদের যাত্রী। বেশ হলো না? গুপির ঠাকুরদা এসব বইয়ের ওপর হাড়ের চটা। তিনি একসময় জাহাজে চাকরি করতেন। গুপি বলে পৃথিবীতে হেন সাগর তীর নেই যেখানে ওর ঠাকুরদা যাননি। এমন সব অদ্ভুত জিনিস তার নিজের চোখে দেখা যে তিনি আর কল্পনায় বিশ্বাস করেন না। অবশ্যই অত বড় চাঁদকে কিছু কল্পনার জিনিস বলা যায় না। আবহমান কাল থেকে লোকে তাকে দেখে আসছে। তার টানে সমুদ্রে জোয়ার উঠছে, রাশিয়ানরা আমেরিকানরা সেখানে রকেট নামিয়েছে পর্যন্ত। এইসব ছবি দিয়েই চন্দ্রযাত্রী বইটার পাতার পর পাতা ভর্তি। যেখানে গাড়ি ঘোড়া নামানো যায়, আর রকেটকে গাড়ি ঘোড়া ছাড়া আজকাল আর কি বলা যায়, যেখানকার ডাঙায় যন্ত্র নামিয়ে ফটো তুলে পাঠানো যায়, সে এই পৃথিবীর চেয়ে কোন দিক দিয়ে বেশি কাল্পনিক হলো তা ভেবে পাওয়া যায় না। মোটেই পৃথিবীর সব জায়গায় ফটো তোলা হয়নি। সমস্ত বইটা গুপি এর মধ্যে একবার পড়ে ফেলেছে। অদ্ভুত জীবনযাত্রা ওখানকার। নাকি মহাকাশ ট্রাকে করে মাটি নিয়ে গিয়ে তবে ধান গম ফলাতে হবে, তাও সম্ভবত মাটির নিচে ক্ষেত বানিয়ে। সূর্যের এমনি তেজ যে দিনের তাপমাত্রা 200 ডিগ্রি আর রাতের -200 ডিগ্রি। সব ঝলসিয়ে জমিয়ে শেষ করে দেবে যদি না মাটির তলায় ফসল ফলানো হয়। 1 ফোঁটা জল নেই। 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন মিলিয়ে জল তৈরি করতে হবে। সে একেবারে বোতলে পোড়া বিশুদ্ধ জল, খেলে কারো অসুখ করবে না। অক্সিজেন ওখানে পাওয়া যাবে না, সম্ভবত হাইড্রোজেনও না। সব পৃথিবী থেকে নিয়ে যেতে হবে। বাঁচতে হলে সবাইকে বোতল ভরা অক্সিজেন শুঁকতে হবে। গুপির ছোট মামা তার মস্ত ব্যবসা করে, দেখতে দেখতে ফেঁপে উঠবেন। আগেই বলেছি, যারা প্রথম চাঁদে জমি কিনবে গুপির ছোট মামা তাদের মধ্যে একজন। এই ব্যাপারে তিনি আমেরিকায় এরই মধ্যে একটা দরখাস্ত পর্যন্ত দিয়ে রেখেছেন। প্যান অ্যাম নাকি টিকিট বিক্রি করবে। অবশ্যই ওদের বাড়িতে এ বিষয়ে এখনও কেউ কিছু জানে না, কারণ গত বছর সামান্য কয়েকটা নম্বরের জন্য বিএসসি পাশ করতে না পারায় বাড়িতে তাকে উদয়াস্ত যা নয় তাই শুনতে হয়। তাতে অবশ্যই আর চাঁদের ব্যবসা কিছু উঠে যাচ্ছে না। ছোট মামা গুপিকে বলেছেন, পরে এরাই কত খোসামত করবে। গুপি বইটাতে হাত বুলোতে বুলোতে বলল, আমরাও এই ব্যবসায় ঢুকে পড়ব। ছোট মামার চাঁদের বাড়িতে থাকব, মেশিনের সাহায্যে ওর কাজ টাজ করে দেব। তুই তো খুব ভালো মাংস রেঁধেছিলিস সেবার, যখন ডায়মন্ড হারবারে পিকনিক হয়েছিল। আর দেখ, নেপাকেও নিয়ে যাওয়া যাক। দেখিস কেমন দেখতে দেখতে এই বিরাট বাঘের মতো হয়ে যাবে। ওখানকার বাতাসের প্রেশার নেই বলে সবাইকে প্রেশার স্যুট পরতে হবে। নেপোকে পরাবো না, বাতাসের চাপ না থাকায় ব্যাটা এই এত উঁচু হয়ে উঠবে, বেশ আমাদের বাড়ি পাহারা দেবে।
ওদিকে প্যান্টের মধ্যে পুরে লুকিয়ে নিয়ে যেতে পারবো, কেউ টেরও পাবে না। নইলে বেড়ালদেরও চাঁদে যেতে মোটা টাকা দিয়ে টিকিট কিনতে হবে। বড় মাস্টার সঙ্গে করে তার নতুন ছোট মাস্টারকে নিয়ে এসেছিলেন। রোগা, ফর্সা, খোঁচা খোঁচা দাড়ি, পাতলা চুল, সবে নাকি টাইফয়েড থেকে উঠেছেন। দুজনে হাঁ করে গুপির কথা শুনছিলেন, আর একটার পর একটা অনেকগুলো মাংসের সিঙাড়া খাচ্ছিলেন। ভজুদা তখনও আসেননি। গুপি বলে চলল, ওখানে খুব রোগ ব্যবহার হবে, তারাই চাষ করবে, কারখানার কাজ করবে, নইলে অত অক্সিজেন কে যোগাবে? তাছাড়া রোগদের খিদেও হয় না, অসুখও হয় না, ভারী সুবিধা। নইলে চাঁদে গরু মোষ নিয়ে গেলে সেগুলো তো দেখতে দেখতে 8 ফুট 9 ফুট উঁচু হয়ে উঠবে। তাদের খাবার জোগাতেই ট্যাঙ্ক গড়ের মাঠ হবে। মাটির তলায় বাঁধা থাকবে, গোয়ালে অক্সিজেন ভরা থাকবে। রোবরা তাদের দুইলে মন মন দুধ পাওয়া যাবে। কে জানে, ছোট মামাও হয়তো একটা গরু কিনে ফেলতে পারে। পায়েস আর রসগোল্লা করাটা ইতিমধ্যে শিখে নিস পানু। বড় মাস্টার একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে এতক্ষণে কথা বললেন। অত অক্সিজেন কোথায় পাবে? গুপি খুব হাসতে লাগল। ছোট মামা বলেছে, যেসব কার্বন ডাইঅক্সাইড আমরা নিঃশ্বাস ফেলব সেগুলোকেই আবার অক্সিজেন বানানোর ব্যবস্থা হচ্ছে শিগগির, একরকম গাছের সাহায্যে। নতুন মাস্টার এবার বললেন, কিন্তু বন্ধ বালতিতে সব দুধ দুইতে হবে, নইলে ছলকিয়ে বেরিয়ে আসবে তো, হাওয়ায় চাপ নেই। বড় মাস্টার মাথা নাড়তে লাগলেন। উনিও গুপির ঠাকুরদার সঙ্গে একমত। এই পৃথিবীটারই সব কিছু দেখার সময় হয় না, তা আবার চাঁদে যাওয়া। গুপি বিরক্ত হয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আমি বললাম, চাঁদে যাওয়াটাই আসল কথা নয় মাস্টার মশাই, চাঁদটা হবে একটা ছোট স্টেশন। সেখানে মহাকাশের আপিস থাকবে, ওইখানে অন্যান্য গ্রহে যাবার টিকিট কাটা যাবে, কারখানা থাকবে, মহাকাশযান মেরামত হবে। চাঁদে আমরা চিরকাল থাকব না। মাস্টার মশাই হঠাৎ গুপির দিকে তাকিয়ে বললেন, বর্মা গিয়েছ কখনো? গুপি মাথা নাড়ল। মাস্টার মশাই বললেন, আমি বর্মায় থাকতাম। সালওয়েন নদীর ধারে সেগুন কাঠের মস্ত ব্যবসা ছিল। আমার বাবা অনেক টাকা করেছিলেন। আমাদের নিজেদের এরোপ্লেন ছিল, নৌকো ছিল, মাঝ সমুদ্রে যাবার বড় বড় মোটরবোট ছিল। সমুদ্রের ঝড় দেখেছ কখনো? গুপি একটা চেয়ারে বসে পড়ে সেটাকে টেনে মাস্টারের খুব কাছে নিয়ে গেল। ততক্ষণে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। বাড়ির সবাই দাদুর বাড়ি চলে গেছে। ক্রমে অন্ধকার হয়ে আসছে, তবু আমার ঘরে আলো জ্বালা হয়নি। ভজুদাও আসেননি। মাস্টার বললেন, একবার দারুণ ঝড়ে পড়েছিলাম। আমার তখন 20 বছর বয়স। রেঙ্গুনের কলেজ থেকে সবে বিএ পাশ করে বেরিয়েছি। মাঝিদের সঙ্গে মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলাম। ওখানে ওরা প্রকাণ্ড সব মাছ ধরে, 1 মণ 1.5 মণ পর্যন্ত। সমুদ্রের জলটা এত পরিষ্কার যে অনেক নিচে অবধি দেখা যায়। কোথাও কোথাও তলা অবধি দেখতে পাচ্ছিলাম। হয়তো সমুদ্রের নিচে সেখানে চড়া পড়েছিল। সূর্যের আলো সেখানে ফিকে সবুজ হয়ে পৌঁছচ্ছিল। দেখলাম বড় বড় সমুদ্রের আগাছা জলের নিচে বালির উপর একটু একটু দুলছে। মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে ছোট রঙিন মাছের দল ভেসে যাচ্ছে। থেকে থেকে বড় বড় কালো ছায়ার মতো কি যেন এগিয়ে আসছে। তাই দেখে মাঝিরা কথা বন্ধ করে একেবারে চুপ। নোঙর ফেলা নৌকোটাও স্থির, শুধু ঢেউয়ের দোলায় একটু একটু দুলছে। একবার মনে হলো জলের নিচে মস্ত একটা চোখ আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। বুকটা ঢিপ ঢিপ করে উঠল, গাটাও কেমন শিরশির করতে লাগল। তখনও আমার 2 ঠ্যাং ছিল, এখন আর কেয়ার করি না। মাঝিদের দিকে তাকিয়ে দেখি তারাও কেমন ব্যস্ত হয়ে উঠেছে। নোঙর তুলে ডাঙায় ফেরার দিকে তাদের মন। নাকি ঝড় উঠছে। দেখতে দেখতে হাওয়া পড়ে গেল। পশ্চিম দিকে মেঘ জমা হতে লাগল। তারপরই সূর্যটা একেবারে মুছে গেল। দোতলার সমান উঁচু কালো ঢেউ আমাদের উপর লাফিয়ে পড়তে লাগল। ছোট্ট একটা খেলনার মতো আমাদের নৌকোও একবার ঢেউয়ের মাথায় ওঠে, তারপরই ধপাস করে পড়ে। মাঝিরা ওস্তাদ, তারা ঠিক হয়ে রইল। পরে জানতে পেরেছিলাম যে ঢেউয়ের ঝাপটা খেতে খেতে শেষ পর্যন্ত তারা পরদিন ভোরে
আধমরা অবস্থায় নিরাপদে ডাঙায় পৌঁছতে পেরেছিল। কিন্তু ঝড়ের গোড়ার দিকেই একটা মস্ত ঢেউ আমাকে ভাসিয়ে নিল। খানিকটা হাঁসপাস করলাম, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি মহাসাগরের মাঝখানে একটা অজ্ঞাত দ্বীপের বালির তীরে পড়ে আছি। সে কি দ্বীপ! সত্যি বলছি তোদের, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তবে সে সেইখানে। মানুষের বাস নেই, বন মানুষেরা উঁচু গাছে রাত কাটায়। শিম্পাঞ্জিকে বন মানুষ বলে জানিস তো? আর গাছে গাছে যত ফুল তত ফল। কত যে পাখি তার ঠিকানা নেই। উড়ে এসে কাঁধে বসে, হাত থেকে ফল খায়। ঘাসের উপর খরগোশটা লাফিয়ে বেড়ায়। আমাকে দেখে এতটুকুও ভয় পায় না। দলে দলে হরিণ চড়ে বেড়ায়। গাছের কোটরে এত বড় বড় মৌচাক। সারাদিন গাছের পাতার মধ্যে সমুদ্রের হাওয়ার শব্দ, পাখির গান, ঝর্ণার জল পড়ার আওয়াজ। চোখের সামনে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ওড়ে। তার পেছনে হলদে বালির তীরে সমুদ্রের সবুজ ঢেউ সারাক্ষণ আছড়ে পড়ে। মাস্টারমশাইয়ের কথা শুনতে শুনতে আমার চোখের সামনে থেকে অন্ধকারে ভরা নিজের ঘরটা কোথায় মুছে গেল। ফুটপাতের চায়ের দোকানের ধোঁয়া ধোঁয়া গন্ধ আমার নাক অবধি পৌঁছল না। গা শিরশির করতে লাগল। গুপি ব্যস্ত হয়ে বলল, তারপর সেখান থেকে ফিরে এলেন কি করে? কেন এলেন? ইস, সেখানে নিশ্চয়ই গাছে চললেই পাখির ডিম আর হরিণ মারার খাওয়া। আচ্ছা মাস্টারমশাই, খরগোশের মাংস? মাস্টারমশাই হঠাৎ কর্কশ গলায় বললেন, চুপ। ঢিল ছুঁড়ে একটা সবুজ পায়রাকে জখম করেছিলাম। মাটিতে পড়ে সেটা ছটফট করছিল। চোখের কোণা দিয়ে একটু রক্ত গড়াচ্ছিল। অমনি শিম্পাঞ্জির দল আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে একটা নারকোল গাছের গুঁড়ি পড়েছিল, তাতে আমাকে চাপিয়ে ঠেলে ঠেলে ঢেউ পার করে দিয়ে এলো। ভাটার টানে কোথায় যে ভেসে গেলাম তার ঠিক নেই। ভাগ্যিস একটা জাপানি সদাগরি জাহাজের চোখে পড়ে গেলাম, নইলে সে যাত্রা হয়েছিল আর কি। মাস্টারমশাই হঠাৎ কাঠের পা ঠুকে উঠে পড়লেন। গুপি বলল, এক্ষুনি চলে যাবেন না মাস্টারমশাই? কি করে বর্মা ছেড়ে চলে এলেন, বৌঠানের কি করে মুখ পুড়ল, সেসব কথা। মাস্টারমশাই বেজায় রেগে গেলেন। আমাকে বললেন, তোরা বড় বেশি কথা বলিস। অন্য লোকের দুঃখ কষ্ট নিয়ে খুব মজা পাস না? আমি বললাম, না মাস্টারমশাই, না, আমাদেরও দুঃখ হয়, মজা পাই না। মাস্টারমশাই বললেন, আচ্ছা আচ্ছা থাক, এখন আরেকদিন বলবো। উঠি, আমার নাইট স্কুলের ছেলেরা এক্ষুনি আসবে, মিটিং আছে। তলাপাত্র রইল, ওর সঙ্গে গল্প কর। মাস্টারমশাই চলে গেলে ছোট মাস্টার মোড়া থেকে উঠে সেই চেয়ারে বসে বললেন, আমার কাছে মহাকাশ যাত্রা সম্বন্ধে অনেক ভালো ভালো ইংরেজি বই আছে। গুপি হঠাৎ মুখের উপর আঙুল রেখে বলল, চুপ করে শুনুন, ওই যে ঠকঠক শব্দ শুনতে পাচ্ছেন না? স্পেসশিপ বানাচ্ছে। ছোট মাস্টার চমকে গিয়ে আর একটু হলে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। আমি বললাম, আহ গুপি, সবাইকে সব কথা বলা কেন? কিন্তু ছোট মাস্টারও কিছুতেই ছাড়বেন না। কি স্পেসশিপ, কে বানাচ্ছে বলতেই হবে। আমাকে না বলার কোনো কারণ নেই, আমি তো আর কাউকে বলতে যাচ্ছি না। তখন আমি বললাম, সরকারি ছাপাখানার ওপাশে 4 বছর ধরে যে মস্ত বাড়িটা তৈরি হচ্ছে, গুপি বলে ওখানে মহাকাশযান তৈরি হচ্ছে। ছোট মাস্টার তো অবাক। সে কি? শুনলাম ওটা ঠান্ডা ঘর, ওখানে আলু পেঁয়াজ জমা থাকবে, ওপাশেই গঙ্গা, লম্বা চোঙা পথ দিয়ে একেবারে জাহাজের খোলে মাল বোঝাই হয়ে বিদেশে যাবে। বড় মাস্টার তো তাই বললেন। গুপি কাষ্ঠ হেসে বলল, ঠান্ডা ঘর করতে কখনো 4 বছর লাগে? ঠিক এই সময় কলেজের বিকেলের ক্লাস সেরে ভোজুদা এসে উপস্থিত হলেন। মুখে শুধু এক কথা, ওদের কলেজের প্রিন্সিপালের নতুন গাড়ি দিন দুপুরে কলেজের গেটের ভেতর থেকে একরকম দারোয়ানের নাকের ডগার তলা দিয়ে চুরি গেছে। এই অবধি শুনে ছোট মাস্টার সুরসুর করে সরে পড়লেন। মা বাবাও তখনই বাড়িতে এলেন। সিঁড়িতে ছোট মাস্টারের সঙ্গে দেখা। ঢুকেই বাবা আমাকে বললেন,
কে ওই স্লিপারি কাস্টমারটি? সোজা তাকায় না কেন? মাও বললেন, যাকে তাকে ঘরে ঢুকাসনি বাবা, কতবার বলেছি। আমি রেগে গেলাম, কিন্তু কিছু বলার আগেই গুপি আস্তে আস্তে বলল, না মাসিমা, উনি ভালো লোক, বড় মাস্টার মশাইয়ের নতুন অ্যাসিস্ট্যান্ট। ওর নাম তলাপাত্র, MA পাস। বাবা বসে পড়ে বললেন, কোত্থেকে ধরে আনে এসব লোক? যেভাবে মাথা নিচু করে পাশ কাটিয়ে হনহন করে নেমে গেল, আমি ভাবলাম নির্ঘাত কিছু সরিয়েছে। কেমন আছো ভজু? আমি বললাম, ভজুদাদের প্রিন্সিপালের নতুন গাড়ি হাওয়া। বাবা চমকে উঠলেন, আরে তোর মেজো কাকুর গাড়িও যে পোস্ট অফিসের সামনে থেকে ঠিক 7 মিনিটের মধ্যে ডিসঅ্যাপিয়ার্ড। মা বললেন, কাল সন্ধেবেলায় গেছে, আর আজ দুপুরে চিড়িয়া মোড়ে পাওয়া গেল। সুখের বিষয়, 5টা টায়ার, ব্যাটারি, যন্ত্রপাতির বাক্স আর হেডলাইটটা ছাড়া কিচ্ছু হারায়নি। থানার ওরা বলেছেন পুরনো হলে নাকি এইভাবে পাওয়া যায়, আর নতুন হলে বেমালুম উধাও। আসবে ঠাকুরপো একটু বাদেই, তার কাছে শুনো সব কথা। বাবা কাষ্ঠ হেসে বললেন, স্রেফ বিদেশে পাচার। বিদেশ তো এখন বেশি দূর নয়, পদ্মাও পার হতে হয় না। তারপর ভজুদার কাছে শুনলাম যে এই গাড়ি চুরির ব্যাপারে একটা ভালো দিক আছে। গড়ে নাকি কলকাতা শহর থেকে রোজই একটা করে গাড়ি চুরি থানায় রিপোর্ট হয়। বেশ কয়েক হাজার বেকার লোক এই দিয়ে করে খাচ্ছে। সেটাকে খুব খারাপ বলতে পারলাম না, তবু একটু সাবধান থাকাই ভালো। ভাগ্যিস দাদুর দেয়া আমার এই 2 চাকার গাড়িটা 3 তলা থেকে নামে না। তবু আজ রাত থেকে ওটাতে আমার পায়ের বুড়ো আঙুলের সঙ্গে সুতো দিয়ে বেঁধে রাখব। এতটুকু টান পড়লেই চোর বাছাধন হাতে নাতে ধরা পড়বেন। হতে পারে আমি চলতে পারি না, কিন্তু হাতে আমার খুব জোর। তাছাড়া রাতে আমার ঘরে রামকানাই শোয়। সে রোজ ভোরে উঠে আদা দিয়ে ছোলা ভিজে খেয়ে 8 ঘন্টা বুকডন করে আর মুগুর ভাজে, খুব ঘামে। গুপি বাড়ি যাবার জন্য উঠেছিল, এমন সময় মেজো কাকু একজন মোটা বেঁটে লোককে নিয়ে উপস্থিত। লোকটাকে আগেও কাকুর বাড়িতে দেখেছি। ওর নাম নিতাই সামন্ত, ডাকনাম কানু। মেজো কাকু বলছেন নাকি দুঁদে ডিটেকটিভ। ওর ভয়ে অনেক ঘাটে বাঘে গরুতে একসঙ্গে জল খায়। গাড়ির চুরির কথা বললেন। ওরা জানে না, কিন্তু ওদেরও এবার দিন হয়ে এসেছে। যে সে নয়, এবার বাছাধনেরা বিনু তালুকদারের পাল্লায় পড়েছে। দিল্লি পুলিশের বিখ্যাত গোপন গোয়েন্দা বিনু তালুকদার। এদিকে অক্সফোর্ড থেকে BA পাস। নিজের চোখে না দেখলেও শুনেছি, দেখে নাকি মনে হয় রোগা লিকলিকে নিরীহ মাস্টার মশাই, ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ওদিকে স্রেফ ম্যাজিশিয়ান। গুপি বলল, ও মোটর চোরদের ধরে দেবে? দেবে না তো কি, তাদের ঘাঁটি শুদ্ধ বের করে দেবে। এবার আর ছাড়ান ছোড়ন নয়। তালুকদার বলে, গাড়িগুলো একবার গেল তো গেল। যতক্ষণ না চোররা ইচ্ছে করে পথের ধারে ফেলে রাখছে, ততক্ষণ তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তার মানে এই কলকাতা শহরের মধ্যেই ওদের কোনো লুকোনো আস্তানা আছে, যেখানে চোরাই গাড়ির রং পাল্টানো হয়, নম্বর বদলানো হয়, চেহারা এমন করে দেয়া হয় যে তাদের আসল মালিকের নাকের সামনে দিয়ে চলে গেলেও মালিকেরা টের পায় না। শুধু তাই নয়, যারা এই চোরাই ব্যবসার পাণ্ডা, তারাও ভুল বদলে এমনি ভালো মানুষ সেজে থাকে যে তাদেরও চেনা যায় না। এখানে ওখানে ভালো ভালো চাকরি বাকরি করে, গাড়ি হাঁকায়। মাঝে মাঝে ওদের নিজেদের গাড়িও চুরি যাওয়া বিচিত্র নয়। একটা পান দিন তো। এই বলে নিতাই সামন্ত খুব হাসতে লাগলেন। তারপর পান খেয়ে আরও বলতে লাগলেন, এবার হয়েছে যেমন কুকুর তেমনি মুগুর। বিনুর দলের টিকটিকিরাও শহরের চারদিকে ছড়িয়ে আছে। তাদের টিকিটি চেনবার জো নেই কারো। চোর ছ্যাঁচর ধরবার জন্যে তারা চোর ছ্যাঁচর সেজে ঘুরে বেড়াচ্ছে। একেবারে ওদের দলের ভেতর সেঁধিয়ে তারা সমস্ত ব্যাপারটাকে নস্যাৎ করে দেবে। মেজো কাকু জানলার কাছে দাঁড়িয়ে বললেন, এখানকার আশেপাশেই কোথাও ঘাঁটি হয়তো। ওই তো গঙ্গার ঘাটে মাল বোঝাই নৌকোর ভিড়। ওই কয়লার খড়ের তালের মধ্যে দিব্যি একটা করে আস্ত মোটর গুঁজে পাচার করে দেয়া যায়। আরে আমারই যে এই অবধি বলে আমার আর গুপির দিকে তাকিয়ে মেজো কাকু চুপ করলেন। নিতাই সামন্ত তাড়াতাড়ি বললেন,
এই রকম জায়গাতেই আইন ভঙ্গকারীরা থাকে। তাদের মধ্যে দিব্যি আছেন দাদা, জানালা একটা শিক পর্যন্ত নেই। বাবা একটু অপ্রস্তুত হলেন। 3 তলার উপর সেরকম। শুনে নিতাই সামন্তর সে কি কাষ্ঠ হাসি। ওই আনন্দেই থাকুন স্যার, আপনার বাড়িটাকে চোরেদের সোনার খনি বানিয়ে রাখুন। জানেন, ওরা টিকটিকির মতো দেয়াল বেয়ে ওঠানামা করে, ভাবলেও গায়ে কাঁটা দেয়। আচ্ছা, ওই সরকারি ছাপাখানার শেডে ওরা কারা গুলতানি করছে? আমি বললাম, বড় মাস্টারের নাইট স্কুলের ছাত্ররা রবিবার ওখানে মিটিং করে। নিতেই সামন্ত তো অবাক। তাই নাকি? বাহ, বেড়ে আছে তো। দিনের বেলায় ছাপাখানায় ভালো মাইনের চাকরি, তেওয়ারির দোকানে 4 বেলা পাত পাড়া, সন্ধেবেলা মিটিং, আর রাতে। এই বলে নিতাই সামন্ত উঠে পড়লেন। মেজ কাকু উঠলেন। চলি রে পানু, নিতাইয়ের আবার নাইট ডিউটি আছে। ওরা দরজার কাছে যেতেই বাবা গুপিকে বললেন, কিরে, তোর বাড়িঘর নেই নাকি? যা, ওদের সঙ্গেই যা। তারপর দমাস দমাস করে আমার জানলা দুটো বন্ধ করে ছিটকিনি এঁটে দিলেন। হাসি পেল। যে কেউ ইচ্ছে করলেই পাশের বাড়ির ঘোরানো সিঁড়ি দিয়ে রাস্তা থেকে উঠে এসে একটা তক্তা ফেলে আমাদের ঘোরানো সিঁড়িতে উঠতে পারে। রাতে রান্নাঘরের দরজা বন্ধ থাকে বটে, কিন্তু কার্নিশ দিয়ে 2 হাত হাঁটলেই আমাদের পেছনের বারান্দায় ওঠা যায়। তারপর দরজার খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে খাবার ঘরের দরজা খুলে ফেলা যায়। রামকানাই নিজে একবার দেরি করে ফেলে বাইরে বন্ধ হয়ে গিয়ে ওই রকম করে এসেছিল। পরদিন ভজুদার কাছে কথাটা তুললাম। ভজুদা, রাতে রোজ ঠক ঠক শব্দ শুনি। ভজুদা চোখ পাকিয়ে বললেন, ভূতে বিশ্বাস আছে নাকি? না না, ভূত না, কিন্তু কিছু হয়তো তৈরি হচ্ছে ওখানে। কোথায়? ওই ছাপাখানার পেছনে নতুন ঠান্ডা ঘরে। ও তো এখনো শেষই হয়নি। সব বিষয়ে যুক্তি দিয়ে ভাবতে চেষ্টা করবে। না ভজুদা, ভেতরটা হয়ে গেছে, শুধু সামনের দিকটাই 4 বছর ধরে তৈরি হচ্ছে। গুপি বলে। ভজুদা বললেন, লেখো, একটা বাঁদর একটা তেলতেলা বাঁশবে 1 মিনিটে। কি হলো? ভজুদা, বড় মাস্টারমশাই নাকি ভূত দেখেছেন। এখানে সবাই ভূতের ভয় পায়। সন্ধ্যার পর কেউ ঘাটের গলির দিকে আসবে না, রেল লাইনের ধারে পা দেবে না। রামকানাই বলেছে, রাতে ও লাইনে যেসব গাড়ি আসে তারা কোনো মালগুদম থেকে আসে না। ভজুদা বিরক্ত হয়। তাহলে কি বুঝতে হবে যে শুধু মানুষগুলো মলেই ভূত হয় না, রেলগাড়িদেরও ভূত হয়? নাও, চটপট অঙ্কটা টুকে ফেলো। তাছাড়া একটু হাঁটা চলা করতে অভ্যেস করো এবার। যত সব আজগুবি চিনতে। ভূত ফুত নেই, এক্সারসাইজ করলেই টের পাবে। অঙ্ক কষা হয়ে গেলে বললাম, আচ্ছা, ভূত না থাকতে পারে, কিন্তু তাই বলে যে কেউ লুকিয়ে স্পেসশিপ বানাবে না, তাই বা কি করে বলা যায়? ভজুদা অবাক হয়ে আমার দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন। তারপর বললেন, এই বিষয়ে কয়েকটা বৈজ্ঞানিক বই এনে দেব, তাহলেই বুঝবে যে স্পেসশিপ 4টিখানি কথা নয় যে গুদুম ঘরে লুকিয়ে বসে রাতে হাতুড়ি পিটে অমনি বানানো যাবে। আর বড় মাস্টার ভূত দেখেছেন না হাতি দেখেছেন, ওসবে কান দিতে হয় না। ভজুদা চলে গেলে মনে হলো কথাটা না তুললেই পারতাম, গুপি বারণ করেছিল। সব শুনে পরের রবিবার বড় মাস্টার বললেন, ভূত নেই বলেছে ভজু? 24 বছর বয়স না হতেই সব জেনে ফেলেছে নাকি? আমার 68 বছর বয়স। যতই দিন যায় ততই বুঝি কিছুই জানা হয়নি। আসল জিনিসই সব বাকি আছে। শোন তবে, জয়ন্তিয়া পাহাড়ের নাম শুনেছিস? এখনকার জয়ন্তিয়া কিরকম জানি না। কেঠো পানিয়ে কোথায় বা যেতে পারি বল? তবু মনে হয় মাঝে মাঝে দুটো পায়ের তলায় যেন জয়ন্তিয়া পাহাড়ের স্প্রিংয়ের মতো ঘাস এখনও টের পাই। মাইলের পর মাইল শুধু ঘাস আর বড় বড় পাথর। পাথরের যে দিকটাতে রোদ পড়ে না সেদিকে নরম নরম শ্যাওলা হয়ে থাকে। তাতে শীতের আগে ছোট্ট ছোট্ট হলদে আর গোলাপি ফুল ফোটে, খুদে খুদে ফল ধরে। ঘাস জমির পাশেই হয়তো বাঁশবন। সেরকম বাঁশবন তোরা দেখিসনি, গাঢ় কালচে সবুজ। আমার পায়ের 3 গুণ মোটা গুঁড়ি থেকে সরু হতে হতে 60 ফুট উঁচুতে উঠে কচি কলাপাতা রঙের 1 গাছি পাতা
আর কোড়ে আঙ্গুলের মতো সরু একটা কুঁড়িতে গিয়ে শেষ হয়েছে। গুঁড়ির পায়ে পুরো একটা খাপের মতো জড়ানো, তাতে মিহি রোঁয়া ছুলে আঙুলে লেগে যায় আর জ্বলা করতে থাকে। তার পাশে দিনরাত ঝরঝর করে পাহাড়ের অনেক উঁচু থেকে জল পড়ে। পাহাড়ের উপর দেবদারুর বন। একবার আমার বন্ধু হরিদাস আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। সবুজ পায়রা শিকার করার ইচ্ছা তার। ওখানকার লোকেরা অনেক বারণ করেছিল, ও পাহাড়ে নাকি কেউ চড়ে না। পাহাড়ের দেও ভারী রাগী। কেউ তার জানোয়ার মারলে নাকি হাতে নাতে সাজা দেন তাকে। জিনিস বইবার পর্যন্ত একটা লোক পাওয়া গেল না। শেষটা নিজেরাই ব্যাগে করে খাবার, জলের বোতল, টোঁটা আর কাঁধে বন্দুক নিয়ে চললাম। সারাদিন ঘুরে ঘুরে একটা চড়াই পাখি পর্যন্ত দেখতে পেলাম না। হরিদাসের কি রাগ! এ বনে জানোয়ার গিজগিজ করে, পাহাড়ের তলা থেকে ঝাঁকে ঝাঁকে সবুজ পায়রা উঠতে দেখা যায়, অথচ একটা কাঠবেড়ালি পর্যন্ত দেখা গেল না। বিরক্ত হয়ে আমাকে বলল, তুমি বড় খড়মড় করে হাঁটো, তারই শব্দে জানোয়ার পালায়। শেষে ক্লান্ত হয়ে বনের মধ্যে ছোট্ট একটা ঝিলের ধারে বসে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপর হরিদাস শুয়েই ঘুমিয়ে পড়ল। আমার কেমন বুকে ঢিপঢিপ করছিল, চোখে আর ঘুম আসছিল না। এখানে বনের গাছগুলো যেন অন্য ধরনের, বড় বেশি ঘন, পাতাগুলো বড় বেশি বড়। হঠাৎ চমকে দেখলাম বড় বড় গাছের গুঁড়ির সঙ্গে মিলিয়ে আছে অনেক হাতির পা। তাদের মস্ত কান নাড়াও দেখতে পেলাম। তাকিয়ে তাকিয়ে আমার গায়ে কাঁটা দিতে লাগল। জঙ্গলের ভেতরকার অন্ধকারে যেই চোখ সয়ে গেল, দেখি হাজার হাজার জানোয়ারের ভিড়, ছোট বড় মাঝারি, বাঘ, ভালুক, হরিণ, ভাম, খরগোশ, গাছের ডালে ডালে পাখি, অথচ এতটুকু শব্দ নেই। হাতি দেখেই বন্দুক তুলে নিয়েছিলাম। এবার সেটা হাত থেকে খসে ঝিলের জলে পড়ে গেল। চারিদিকে কেমন একটা থমথমে ভাব। তারই মধ্যে হরিদাস উঠে বসে পাগলের মতো এপাশে ওপাশে তাকিয়ে দেখে বন্দুক সেইখানেই ফেলে রেখে উল্টো দিকে টেনে দৌড়। ওই যে একটু শব্দ, একটু নড়াচড়া, অমনি দেখি চারিদিক ভোঁ ভা, কোথাও কেউ নেই। আমার শরীর কাঁপছিল, তবুও এক পা দুপা করে বনের মধ্যে গিয়ে ঢুকলাম। গাছের নিচে পা দিতেই একটু হাওয়ায় ডালপালা দুলে উঠল, আর আমার গায়ে মাথায় টুপটাপ করে সাদা সাদা বড় বড় ফুল ঝরে পড়তে লাগল। অমনি আমার সব ভয় দূর হল। দেখলাম বনের মধ্যে একেবারে অন্ধকার নয়, গাছের ফাঁক দিয়ে পড়ন্ত রোদ ঢুকছে। কি জানি মনে হল, দুমুঠো ফুল কুড়িয়ে বনের দেউকে মনে করে একটা গাছের গুঁড়িতে ছড়িয়ে দিলাম। তারপর লম্বা লম্বা পা ফেলে পাহাড় থেকে নেমে এলাম। কত হরিণ, কত পাখি, কত সবুজ পায়রা দেখলাম। দিনের শেষে বাসায় ফিরছে। ডেরায় ফিরতেই দেখি হরিদাস তল্পিতল্পা বেঁধে যাবার জন্য তৈরি। বললে, জায়গাটা সত্যি ভালো না। সেই দিনই ফিরে এলাম। মাস্টারমশাই থামলে গুপি বললে, এ আবার কিরকম ভূতের গল্প? বড় মাস্টার হেসে বললেন, ভূতের গল্পের আবার এরকম সেরকম হয় নাকি? যেমন দেখেছিলাম বললাম। তলাপাত্রকে কেমন লাগলো? আমি বললাম, ভালো, কিন্তু বাবা বললেন সোজা তাকায় না কেন? আর মা বললেন, যাকে তাকে ঘরে ঢুকতে দিস না। আচ্ছা মাস্টারমশাই, আমার পা দুটোতে কি কোনো তফাৎ দেখতে পাচ্ছেন? আমি স্বপ্নে খুব দৌড়ই। মাস্টারমশাই বললেন, সে আর এমন কি, আমার নেই পাটাতে যখন চুলকোয় তখন কি করে আরাম পাই বল দেখিনি। গুপি তখন কথা পাল্টে বললে, জানেন মাস্টারমশাই, মহাকাশযানগুলো যখন অনেক ওপরে অনেক দূরে চলে যায় তখন আর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। কোনো জিনিস নিচের দিকে যায় না, সব ওপরে উঠতে থাকে। আমার চন্দ্রযাত্রার নতুন বইটাতে আছে, যাত্রীরা যদি নানান উপায়ে নিজেদের নিচে আটকিয়ে না রাখে তাহলে সবাই বেলুনের মতো উড়ে আকাশযানের ছাদের কাছে ঝুলে থাকবে। বড় মাস্টার মহাকাশ যাত্রার কথা শুনলে চটে যান। বিরক্ত হয়ে বললেন, নিঃশ্বাস ফেলবার বাতাস নিয়ে যেতে হয় না বোতলে ভরে? যাত্রীরা উড়ে বেড়াবার জায়গা কোথায় পাবে? গুপি বলল, আমার চন্দ্রযাত্রার বইয়ের লোকেরা একরকম আগাছা নিয়ে গেছিল,
তারা যাত্রীদের নিঃশ্বাস ফেলা কার্বন ডাইঅক্সাইডগুলোকে আবার অক্সিজেন বানিয়ে দিত। ওই আগাছার নাম ডাকউইড। বোতলে করে কত বাতাস নেবে? আর শুধু চাঁদে গেলেই তো হলো না, চাঁদটা খালি একটা টিকিট কাটার স্টেশনের মতো। বড় মাস্টার উঠে পড়ে ঠুক ঠুক করে কাঠের পা ঠুকতে ঠুকতে যেই এক পা পেছু হটেছেন, অমনি ইয়াও করে সে কি বিকট চিৎকার। দেখি কেঠো পা ঠিক পড়েছে নেপোর বেঁড়ে লেজের ডগায়। পাটা তুলতেই এক ঝিলিক বিদ্যুতের মতো নেপো জানলা টপকে ধনেপাতার গাছ মারিয়ে কার্নিশ পেরিয়ে পাশের ফ্ল্যাটের কালো মেমের জানলা গলে হাওয়া। মাস্টারমশাই কাঁপতে কাঁপতে আবার চেয়ারে বসে পড়লেন। মুখটা একেবারে সাদা, চোখ দুটো জলজল করছে। ভাঙা গলায় বললেন, নেপোর গলা থেকে ওই শব্দ বেরোলো? আশ্চর্য, ওকে একটু ধরা যায় না? আর ধরা! ততক্ষণে মেমের রান্নাঘর থেকে ঝনঝন ক্যাও ম্যাও, তারপর সব চুপ। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন লীলা মজুমদারের লেখা গল্প নেপোর বই। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।